দর্শক স্বাগত জানাচ্ছি আরআইসিএল টিএমএক্স বার জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আমরা আজ আলোচনা করতে চাই দুর্নীতি এবং শ্বেতপত্র নিয়ে। আমরা জানেন কিছুদিন আগে অর্থাৎ 1 ডিসেম্বর দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সেখানে যে ভয়াবহ চিত্র উঠে এসেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা কিন্তু এখনও চলছে। আমরা সেই বিষয়টির সাথে আসলে যে বিষয়টি নিয়ে আজকে বিশেষভাবে আলোচনা করতে চাই, আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং এই দুর্নীতি বিরোধী দিবসের এইবারের আসলে বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ গত 15 বছরে আসলে যে ধরনের দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, দেশ থেকে টাকা লুটপাট হয়েছে, সেই তার ফল কিন্তু ভোগ করছে এখন বাংলাদেশের মানুষ। বাংলাদেশের অর্থনীতি, এই ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে যেই সরকারের যে অক্লান্ত পরিশ্রম করছে এবং ব্যবসায়ীরা চেষ্টা করছেন, কিন্তু সেটি যে খুব সহজ হবে না সেটি কিন্তু এরই মধ্যে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। সামনের দিনে আসলে দুর্নীতি প্রতিরোধে কি করতে হবে, দুর্নীতি দমন কমিশনকে কতটা সক্রিয় করতে হবে, দুর্নীতিমুক্ত রাখার জন্য কোন ধরনের কাজগুলো দরকার, বিশেষ করে রাজনৈতিক এবং সরকারের অভ্যন্তরীণ যে প্রশাসন রয়েছে সেখান থেকে কতটা সহযোগিতা দরকার, কি করার দরকার, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। সোহরাব ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই যেহেতু আসলে দুর্নীতি নিয়ে যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে সেটির যে দায়িত্বে ছিলেন, প্রধানের দায়িত্ব ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি তার একজন সহকর্মীকে আমরা যেহেতু পেয়েছি সিপিডির পক্ষ থেকে, আপনার কাছে জানতে চাই, আপনিও আসলে সরাসরি কমিটিতে না থাকলেও কোনো না কোনোভাবে এটির সাথে যুক্ত ছিলেন এবং নানানভাবে সহযোগিতা করেছেন আমরা জানি। এইখানে আসলে যে তথ্যগুলো উঠে এসেছে এরই মধ্যে সবাই আসলে কম বেশি জানে। আমি যেটা আসলে জানতে চাইবো যে এই তথ্যগুলো আপনারা যখন প্রথম শুরু করেছিলেন কাজ, অর্থাৎ কমিটি যখন শুরু করেছে, তখন যে ধরনের চিন্তা নিয়ে শুরু করা হয়েছিল, এরপরে আসলে আপনারা যে চিত্র পেয়েছেন এবং জাতির সামনে যে চিত্র তুলে ধরেছেন, এই ধরনের চিত্র কি আসলে মানে আমাদের যে অতীতে আমরা কি কোনো দেশের এতটা দুর্নীতিপরায়ণ চিত্র কি কোনো দেশ থেকে আসলে নজির আছে কিনা, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। প্রথমে হলো যে আসলে শ্বেতপত্র যখন তৈরি করা হয়েছে এটাকে আমরা আসলে অর্থনীতির শ্বেতপত্র হিসেবেই করা হয়েছে। এটা দুর্নীতির শ্বেতপত্র হিসেবে করা হয়েছে তা হয়তো না। অর্থনীতির যে বর্তমান পরিস্থিতি, আমরা বলছি যে হোয়াইট পেপার অন স্টেট অফ দ্য ইকোনমি, সুতরাং মানে অর্থনীতির শ্বেতপত্র, এবং যে নামটি দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে যে শেষ পর্যন্ত যেটা আমরা মানে নামটা এসছে সেটা হলো যে বাংলাদেশের যে একটা উন্নয়নের আখ্যান ছিল তার একটি ব্যবচ্ছেদ তুলে ধরা হয়েছে। অর্থনীতির বর্তমান পরিস্থিতিকে যখন তুলে ধরতে মানে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবে এর কারণ অনুসন্ধানটাই ছিল হলো বড় আসলে মৌলিক যেটা উদ্দেশ্য এই কাজটির। সেই অর্থে বলা হয়েছে যে সুপারিশগুলো দেওয়া হবে, কিন্তু সংস্কারের বিভিন্ন প্রক্রিয়া চলছে, সেটা হয়তো তাদের কাছ থেকে আসবে। তো ফলে আমরা যখন কারণগুলো আমরা দেখার চেষ্টা করেছি, তখন আমরা অনেকগুলো বিষয়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে এসছে যে এক ধরনের, যেটাকে আপনার দুর্নীতি বলছেন, যে দুর্নীতি এবং বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা এবং কোনো ক্ষেত্রে হয়তো ভুল নীতি। তো সেটার একটা কম্বিনেশন এবং দুর্নীতিটা একটা বড় জায়গায় এসছে। সার্বিকভাবে যখন আমরা বিভিন্ন অর্থনীতির বর্তমান পরিস্থিতি আপনি দেখেন, একটা করে যদি বলি, যে একটা বড় জায়গা ছিল হলো ব্যাংকিং খাত, এবং ব্যাংকিং খাতের এই পরিস্থিতি আজকের না। আমার মনে আছে যে আমি যখন এই পেশাদারি কাজের ভিতরেই ছিলাম 2011 থেকে, সম্ভবত 11-12 থেকেই আমরা বিভিন্ন সময়ে এটার যে খারাপ পরিস্থিতি এটাকে তুলে আনার চেষ্টা করেছি এবং সংবাদ মাধ্যমে প্রচুর এসছে। যে প্রশ্নটি আপনি করেছেন সেই প্রশ্নটি হলো যে যখন কাজটি শুরু করা হয়েছে তার তুলনায় পরিস্থিতি, আমরা অর্থনীতির পরিস্থিতির ক্ষেত্রে শ্বেতপত্রে যেটা বলা হয়েছে যে যখন কাজটি শুরু করা হয় তখন অর্থনীতির যে পরিস্থিতির কথা আমরা জানতাম তার থেকে অর্থনীতির পরিস্থিতি আরও অনেক গভীরতরভাবে এটার
নেতিবাচক অবস্থা আছে, মানে খারাপ অবস্থা আছে। হ্যাঁ, সো সেই কনসার্নগুলো, যেই চিন্তাগুলো আমাদের ছিল, যে ঝুঁকিগুলোর কথা আমরা ভাবতাম, সেটা আরও গভীরতরভাবে পাওয়া গেছে। সার্বিকভাবে মানে ২-৩টি খাতের বিষয় খুব বড় করে এসছে। একটা বড় জায়গায় এসেছিল ব্যাংকিং খাত, নিঃসন্দেহে। এখন তো বোঝা যাচ্ছে এটা খুবই পরিষ্কারভাবে। আর সেই ব্যাংকিং খাতের পরিস্থিতি, এবং আপনারা দেখবেন যে সামনের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই বলেছেন যে আস্তে আস্তে আমাদের যেই একভাবে ধামাচাপা দিয়ে আমাদের যেটা অনাদায়ী ঋণ পরিস্থিতি যেরকম রাখা হয়েছিল, যে মোট ঋণের এটা ১০-১১% মতন হবে, আসলে এটা হয়তো ২৫-৩০% মতো হয়ে দাঁড়াবে। সো ব্যাংকিং খাত দুর্নীতির একটা শীর্ষ খাত হিসেবে আমরা দেখেছি। দ্বিতীয় যেটা দেখেছি সেটা হলো যে আমাদের যে সরকারি বিনিয়োগ আছে, বিশেষত যে সরকারি অবকাঠামোর করার ক্ষেত্রে যে বিনিয়োগ আছে, সেই জায়গাটাতে একটা আমরা দেখেছি দ্বিতীয়। আর তৃতীয় আমরা একটা দেখেছি হলো যে আমাদের যে জ্বালানি ও বিদ্যুৎ খাত আছে, এবং সর্বমোট প্রায় আমার যতটুকু, আমি যদি ভুল না করি, ২৬-২৭ রকমের বিভিন্ন ধরনের দুর্নীতির প্রকার বের হয়ে আসছে, যেটাকে আমরা সামারি হিসেবে করেছি। ফলে সার্বিকভাবে মানে একটা গোষ্ঠীতন্ত্র এবং সেইটার একটা আমরা বলেছি ক্রনি ক্যাপিটালিজম, গোষ্ঠীতান্ত্রিক পুঁজিবাদের যে প্রক্রিয়া, সেইটা যেমন একটা ক্ষতিকর করেছে, এটা দিন শেষে শ্বেতপত্রে বলা হয়েছে যে একটা চোরতন্ত্রে পরিণত হয়েছে। যে শেষ পর্যন্ত গিয়ে এটা ঠিক একটা গোষ্ঠীর স্বার্থ না, মানে যেভাবে কিছু জিনিস পরের দিকে হয়েছে, এটা সরাসরি চুরি করার অর্থেই করা আছে। ব্যাংকিং খাত একটা খুব সরাসরি এটার একটা উদাহরণ, যে ব্যাংকটা নেওয়াই হয়েছে অর্থগুলোকে আত্মসাৎ করার জন্য। সুতরাং এই প্রক্রিয়াটা তো একদিনে হয়নি, আপনারা বিভিন্ন সময়ে এটাকে তুলে এনেছেন। এটা ব্যাংক খাত থেকে শুরু করে সরকারি কেনা বেচার ভিতরেও এনেছেন। আমি মানে বালিশের কাণ্ড এর ভিতরে এসছে, আপনার এর ভেতরে আপনার সর্বশেষ কোভিডের সময় কেনাকাটার বিষয় এসছে। সুতরাং এইটা একটা, আমি মনে করি যে একটা গভীরতম একটা ঝুঁকির জায়গা সৃষ্টি করেছে অর্থনীতিতে। আমি আসবো আপনার কাছে আবারও। আমি একটু সৌরভ ভাইয়ের কাছে যেতে চাই। সৌরভ ভাই, আজকে ডক্টর আসিফ নজরুল, যিনি বাংলাদেশের সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিনি বলেছেন যে তিনি আসলে বেশ কিছু কথা বলেছেন আজকে, আপনি নিশ্চয়ই হয়তো জানেন, যে শেখ হাসিনার বিষয়ে তিনি বলেছেন যে শেখ হাসিনা নিজে চোর, তার পুরো পরিবারকে চোর, মানে তার পুরো পরিবারই চোর, এবং একটি সরকারের যখন শীর্ষ জায়গা থেকে এই মানে যারা চুরি করবে তাদেরকে একটি ব্যবস্থা করে দেওয়া হয় এক ধরনের একটা সিস্টেমের মাধ্যমে, তখন কি আসলে এই যে দুদককে নিয়ে আমরা যে এত প্রশ্ন করি, দুদক আসলে কি করছে, বা এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে নিয়ে আমরা প্রশ্ন করি, তাদের কি আসলে খুব বেশি কিছু করার থাকে? না, করার থাকে না, আবার থাকেও। যেমন এর মধ্যেও তো অনেক প্রতিষ্ঠান চেষ্টা করেছে যে কিছুটা মানে অন্তত দুর্নীতি কমাতে। এখন যেখানে তৌফিক ভাই যেটা বললেন যে দুর্নীতি কোথায় কোথায় হয়, একটা হচ্ছে সরকার নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, আরেকটা হচ্ছে সরকার নিজে দুর্নীতি করতে দেয়, অন্য পক্ষ নিজে দুর্নীতি করে না কিন্তু করতে দেয়, সেটা ব্যবসায়ী বা এই যে স্বার্থান্বেষী গোষ্ঠী, মানে খুব কোটারি গোষ্ঠী। যে এখন দুর্নীতি মানে আইনের মধ্য থেকে এক ধরনের দুর্নীতি হয়, কিন্তু আইন লঙ্ঘন করে যখন হয়, আইনকে উপেক্ষা করে, এবং আইনই করা হয় দুর্নীতি করার জন্য। যেমন ব্যাংকিং খাতের কথা বলা হলো, ব্যাংকিং দীর্ঘদিন ছিল বেসরকারি ব্যাংকে এক পরিবারে 2জন না 3জন ছিল, 4জন থেকে এটা 2জন করা হলো, এটা আবার 4জন। আচ্ছা, প্রথম হলো 2জন, 3জন থেকে বোধহয় 2জন করা হলো, তারপর সেটা আবার 4জন করা হলো, এবং মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো 6 থেকে 9 করা হয়। হ্যাঁ, 6 থেকে 9 বছর। তার মানে এই ব্যাংকের উদ্যোক্তারা প্রতিটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হলে তার তো কোনো হিসাব কারো কাছে জবাবদিহি করতে হয় না। সেক্ষেত্রে যেটি হয়েছে, আপনার ন্যাশনাল ব্যাংক থেকে শুরু করে অন্যান্য অনেক ব্যাংকে, এবং পদ্মা ব্যাংকে তো ডুবেই গেছে। বিশেষ হচ্ছে সরকারের দায়িত্ব ছিল সরকারি সংস্থাগুলোর, প্রতিষ্ঠানগুলোর, যেগুলো খবরদারি করার, নজরদারি করার, বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংক যখন দুর্নীতিকে প্রশ্রয় দেয়,
টাকা লুটপাটকে প্রশ্রয় দেয়, তখন তার দুর্নীতির কোনো দুর্নীতি বন্ধের কোনো উপায় থাকে না। কিন্তু তার প্রতি যখন নির্দেশ থাকে তখন কি আসলে তার প্রশ্রয় না দিয়ে উপায়? নির্দেশ কিভাবে? নির্দেশটাও এখানে কিন্তু শুধু নির্দেশে না, যে একজনের নির্দেশে আমরা প্রশ্ন এমনও আসে যে যাকে আসলে নির্দেশ দিলে সে এই দুর্নীতি করার ক্ষেত্রে সহযোগিতা করবে এমন লোককেই কিন্তু বসানো হচ্ছে। প্রথমত হচ্ছে এমন লোককে বসানো হয়, আবার ওই লোকও কি দুর্নীতির বাইরে থেকে এই কাজগুলো করে, যে আমি শুধু নির্দেশিত হয়ে করলাম? মানে সাধারণত যেটা পুলিশ বিভাগে করে, যে উপরস্থ কর্মকর্তা বলল সে অ্যাকশন নিল, এখানে তো তা না, নিজেও লাভবান হয়, যার জন্য দেয় তিনিও লাভবান হন, এবং যার নির্দেশ পালন করে তিনিও লাভবান হয়। এই যে চক্র, এই চক্রটাই এটাই বলছেন যে ক্রনিক ক্যাপিটালিজম বা গোষ্ঠীতন্ত্র তৈরি করা। আরও যদি বলে কি রেন্ট সিকার, না আমরা শেষ বলেছি যে ক্লেপ্টোক্রেসি চোরতন্ত্রে পরিণত হয়, মানে চুরিতন্ত্র, তস্করতন্ত্র, তস্কর বৃত্তি। হ্যাঁ, এখন তবে এটি যে 11 থেকেই তো শুরু হয়েছে তা নয়। বাংলাদেশের অর্থনীতি যখন আকার খুব ছোট ছিল তখনও দুর্নীতি হয়েছে। যখন যেটা ভয়ের ব্যাপার, এবং যেটাই সরকার তো আসে যায়, কিন্তু অর্থনীতি যারা পরিচালনা করেন, অর্থনীতি যারা ভিত্তি, ব্যবসায়ী, এবং এখন তো বেসরকারি খাতে, একসময় বাংলাদেশে সরকারি খাত বড় ছিল, এবং সেখানেও তো চুরি লুটপাট করে ওই সরকারি খাত ধ্বংস করা হয়েছে। এখন বেসরকারি খাতে যখন এই চুরি দুর্নীতি এটা হয় তখন, এবং অসুস্থ প্রতিযোগিতা হয়, তখন বৃহত্তর ব্যবসায়ী গোষ্ঠী কিন্তু পেছনে পড়ে থাকে। গুটি কয়েক ব্যবসায়ী এর থেকে লাভবান হয়, এবং তাদের সাথে আবার সরকারের যে একটা আঁতাত তৈরি হয়। আমরা আপনি বললেন যে সরকারি কর্মকর্তা, যে এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও হয়তো প্রধানমন্ত্রীর আদেশ মানে অমান্য করতে পারে না, কিন্তু ব্যবসায়ীরা তো পারেন। যে ব্যবসা বাণিজ্যের স্বার্থে যেটি করা দরকার, ব্যাংক না বাঁচলে ব্যবসায়ী বাঁচবে কী করে, শিল্প প্রতিষ্ঠান না বাঁচলে ব্যবসায়ী বাঁচবে কী করে? তারা এই প্রতিষ্ঠানগুলো বাঁচানোর জন্য তো উচিত ছিল সরকারের আদেশ অমান্য করা, বা নিজের মানে তার অবস্থানটা ব্যাখ্যা করা। আমরা তো দেখি না যে এই গত 15 বছরে বা গত 10 বছরে একটা ব্যবসায়ী মহল বা এফবিসি, যে এই সব প্রতিষ্ঠান থেকে প্রতিবাদ জানানো হয়েছে সরকারের এই নীতি ভুল, এভাবে ব্যাংক হওয়া উচিত নয়, বরং তারা তো সব কিছুতেই জয়ধ্বনি দিয়েছে। সুতরাং এটি দায়িত্ব সরকারের যেমন আছে, আবার যারা এর অংশীদার তাদেরও দায়িত্ব আছে। শ্বেতপত্র তাদের দায়িত্ব ছিল যে চুরিটা কিভাবে হয়েছে, কোথায় হয়েছে সেটাই তৈরি করা। তারা কিন্তু ব্যক্তিও চিহ্নিত করেননি। আমি মনে করি যে এই শ্বেতপত্রের মধ্য দিয়ে এখন যারা ক্ষমতায় আছে বা ভবিষ্যৎ যারা আসবে, তারা কিভাবে এটি, আমি এই প্রশ্ন নিয়ে আসবো, থেকে বেরিয়ে আসতে পারে। বিশেষ করে যাদের যারা আসলে চুরি করেছে, বা একটি তো চিত্র দালিলিক প্রমাণ আমাদের সামনে এখন হাজির হয়েছে, কিন্তু এর বিরুদ্ধে এর সাথে যারা জড়িত তাদেরকে আসলে এখন পর্যন্ত আমরা দেখছি না যে অন্তর্বর্তী সরকারও আসলে তাদের বিরুদ্ধে মামলা করতে বা তাদেরকে আইনের আওতায় আনতে। সেই জায়গাটাতে আসলে কি করা দরকার, আমরা সেটা নিয়ে কথা বলবো। একটি বিরতির সময় হয়েছে। দর্শক, RICL গণতন্ত্রে বিরতির সময় হয়েছে, একটু পর আবারও ফিরছি, আশা করি সাথেই থাকবেন। দর্শক, RICL TMX বার গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম দুর্নীতি নিয়ে। আমাদের সাথে অতিথি আছেন। আমি ডক্টর তৌফিকুল ইসলাম খান। আপনার কাছে যেতে চাই যে এই যে দুর্নীতি যারা করেছে, আসলে তাদের বিরুদ্ধে আমরা খুব বেশি ব্যবস্থা নিতে এখনও দেখছি না। বিশেষ করে যে মামলাগুলো হচ্ছে বিভিন্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি যারা দুর্নীতির দায়ে চিহ্নিত অপরাধী, তাদের বিরুদ্ধেও খুনের মামলা হচ্ছে। তো এই যদি অবস্থা হয়, আসলে এই যে অপরাধ করেছে, এত টাকা লুটপাট করেছে, সেই বিচারটা যদি না হয়, তাহলে আসলে লাভটা কি হচ্ছে? আমি মনে করি যে কোনো লাভ নাই। বিচার হওয়া উচিত, এবং বিচার হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলকভাবে হওয়া উচিত। গত 15 বছরে যদি আমরা বিভিন্ন ধরনের দুর্নীতি, এবং এটা মানে উত্তর এটার বৃদ্ধি দেখতে পাই, এটার রকমে আরও বৈচিত্র্যপূর্ণভাবে দেখতে পাই, এটাকে আরও ন্যাক্কারজনকভাবে দুর্নীতি আমরা দেখেছি। এইটার একটা বড় কারণ হলো যে এটার বিচার হয়নি, এবং এটাকে বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। এইটা পরিষ্কার। এইটা যখন ক্ষমতার বদল হয় নাই, জুলাই মাসের আগেও বিভিন্ন সময় আমরা বলেছি, আপনারাও বলেছেন, সৌরভ ভাইও লিখেছেন। সুতরাং এইটা এমন না যে জুলাই আগস্টের পরিবর্তন হওয়ার পরেই যে আমরা পুরোপুরি বুঝতে, এইটা আমাদের একটা রিয়ালাইজেশন ছিল,
এখন হয়তো আমরা আরো পরিপূর্ণভাবে বেশ কিছু তথ্য উপাত্ত পাচ্ছি। এখন যেহেতু এই পট পরিবর্তনের ফলে একটা সুযোগ দেশের সামনে এসছে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া, এবং এটা সম্পূর্ণ আইনের ভেতরে যথাযোগ্যভাবে হওয়া উচিত। এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণ পদক্ষেপ হয়নি, কিছু হয়নি, একেবারে শূন্য হয়েছে আমি তা বলছি না, কিন্তু আমার আপনার হয়তো মনের ভিতরে আপনি যেরকম ভাবছেন যে যথেষ্ট হয়নি, আমিও ভাবছি যে যথেষ্ট হয়নি, আমি আরো বেশি পদক্ষেপ, আরো দ্রুততম পদক্ষেপ দেখতে চাই। ইতিবাচকভাবে যদি কেউ দেখতে চায় সে বলতে পারে প্রস্তুতি চলছে, যথাযোগ্যভাবে যখন এটার তদন্ত প্রক্রিয়া শেষ হবে সেইটাকে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমি তাও এখন হয়তো কিছুটা আচ্ছা থামলাম। কিন্তু আসলে আমি মনে করি যে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিয়ে এটা দৃশ্যমান করে মানুষকে আশ্বস্ত করাটাও প্রয়োজন। এই কারণে প্রয়োজন যেন যারা এখন তো সাধারণ মানুষের বিভিন্ন ধরনের চাপের ভিতরে আছে, এবং আপনি দেখবেন যে অর্থনীতির অবস্থার ক্ষেত্রে যখন বলা হয়েছে তখন শ্বেতপত্রে আমরা বলেছি যে এইটা বর্তমান অর্থনীতির ভিতরে যে অস্থিতিশীলতা আছে এইটাকে স্থিতিশীল করাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো একই রকম ভাবে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা আমি মনে করি যে খুবই যথাযোগ্যভাবে দ্রুত সময়ের মধ্যে নিলে মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হবে, যেটা অন্যান্য যে সংস্কারের কথা আমরা বলছি প্রাতিষ্ঠানিক সংস্কার সেইটার জন্য সহায়ক হবে। এবং সেইটার জন্য আপনার যেই তদন্ত সংস্থা আপনার আসলে দায়িত্ববান হবেন, যেমন আপনার ওখানে ব্যাংকিং সেক্টরের জন্য যেমন কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে এটা পুলিশ থেকে বিচার বিভাগ পর্যন্ত যাবে, অন্যান্য জায়গায় অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এবং তদন্ত বিভাগগুলো থাকবে, তাদের এই ব্যাপারে খুব আমি মনে করি যে সমন্বিতভাবে কাজ করাতে। আরেকটা যেটা আছে আমি দেখছি সমন্বিতভাবে কাজ করা, এবং সেই ব্যাপারে কতখানি অগ্রগতি হয়েছে আমি এটা আগেও অন্য একটি টকশোতে বলেছি যে সাংবাদিকদেরও আমি রিকোয়েস্ট করছি আপনাদের গণমাধ্যম কর্মীদের যে এই ব্যাপারেও আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা জিজ্ঞেস করবেন যে অগ্রগতি কেমন জি কেমন হয়েছে। আমি সৌরভ ভাই আপনার কাছে যেতে চাই যে দুর্নীতি দমন কমিশন দুদকের যে সংস্কার কমিটি করা হয়েছে যেখানে ডক্টর ইফতেখারুজ্জামানকে প্রধান করে তিনি বলেছেন যে যতদিন পর্যন্ত আমাদের আমলাতন্ত্র এবং রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হবে না ততদিন আসলে দুর্নীতি বন্ধ করা এবং দুদককে শক্তিশালী করা আসলে সম্ভব হবে না। এই জায়গাটাতে আপনি কি মনে করেন আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের মাধ্যমে কি এই পরিবর্তনটা সম্ভব? প্রথমেই তো যে প্রশ্নটা উঠল যে দুদক বিষয়ক একটি সংস্কার কমিশন করা হয়েছে ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে, সেই কমিশন কাজ করছে এখন, এর মধ্যেই কিন্তু দুদকের নেতৃত্ব বদল হয়ে গেল মানে আগের কমিশনকে বাদ দিয়ে নতুন কমিশনের জন্য সার্চ কমিটি গঠন করা। এখন এটা কিন্তু আবার সেই আমলাতান্ত্রিক জায়গায় চলে গেল, এবং এই ব্যাপারে দুদকের যে সংস্কার কমিশনের সাথে তারা কথাও বলেন। সুতরাং এই যে একটা সমন্বয়হীনতা, সরকার কিভাবে কাজটি এগোতে চায় এবং সেখানে আস্থা রাখার মতো জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রেই নেই। যেটা হচ্ছে শ্বেতপত্র কিন্তু একটা বড় কাজ করে দিয়েছে, সরকার যদি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে চায় এবং সত্যিকার ব্যবস্থা নিতে চায়, প্রথমত হচ্ছে অপরাধটা চিহ্নিত করেছে। এখন অপরাধীদের চিহ্নিত করার দায়িত্ব সরকারের বিভিন্ন সংস্থাগুলো, তারা সেটি করবে কিনা সেটি তাদের বিষয়, মানে অবশ্যই করা উচিত, কিন্তু সেটা কিভাবে করবে মনে হচ্ছে সরকার এখানে খেই হারিয়ে ফেলছে। কোথায় কোন পদক্ষেপটা আগে নেবে কোনটা পরে নিতে হবে সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। আর আরেকটা হতে পারে যে দীর্ঘদিনের যে কথাটা বলা হয় এবং সব সরকারই বলে যে আমলাতন্ত্র, যে আগের সরকারের আমলাতন্ত্র, আর এটি কিন্তু কোনো অজুহাত না, মানে তাকে এই আমলাদের নিয়েই কাজ। কিন্তু এই যে দুদকের এখন বর্তমান যে অবস্থায় আছে, দুদকের কর্মকর্তারা সবাই আছেন, ডক্টর ইফতেখারুজ্জামান কিন্তু বলেছেন আজকে যে এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে সাঁড়াশি অভিযান চালাতে হবে। এবং এটি কেন বলেছেন? উনি বলছেন আমরা যে ধারণা করেছি তার থেকে অনেক বেশি আসলে অবস্থা খারাপ, এবং তিনি খুবই বিব্রতকর তিনি বলেছেন তিনি কাজ করতে গিয়ে। তাহলে কি মানে দুদককে পুরোপুরি পরিবর্তন করে নতুন করে আবার কাঠামোই পরিবর্তন করতে হবে? ব্যক্তি তো বটেই, এবং যে পদ্ধতিতে দুদক এতদিন চলতো সরকারি নির্দেশে, সরকার যেটা চাইতো যে এর দুর্নীতি নিয়ে অনুসন্ধান হোক, আর সেটি হতো, যেটা চাইতো না সেটা হতো না। যেমন ধরেন বেসিক ব্যাংকের বাচ্চা,
আপনি তাকে নিয়ে এত লেখালেখি হয়েছে, গবেষকরা বলেছেন, অর্থনীতিবিদরা বলেছেন, আপনার সিবিডি বলেছে, প্রথম আলো সহ সব সংবাদ মাধ্যম বলেছে, কিন্তু সরকার চায়নি বলে ধরেনি। কিন্তু দুদক কেন তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিল না? একবার দেখলাম যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। এটাই কি যথেষ্ট যে এরকম একটা ব্যাংককে ধ্বংস করে দিয়েছে? সুতরাং আসলে সংকটটা গভীর। মানে দুদককে পুরোপুরি ঢেলে সাজাতে হবে বলে মনে করেন? দুদককে ঢেলে সাজাতে হবে না, আমার মনে হয় যে কর্মপদ্ধতিই পাল্টাতে পরিবর্তন করতে হবে। জি, আমরা আবার আসবো বিরতির পর। দর্শক, আরআইসিএল টিএম এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রের সময় হচ্ছে আরও একটি বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল টিএম এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনার একেবারে শেষ দিকে আছি। আমি ডক্টর তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে যেটি জানতে চাইবো, যে আপনার কাছে আমি আসবো, আমি একটু সৌরভ ভাইয়ের কাছ থেকে একটা বিষয় একটু জেনে আসতে চাই। সেটা হচ্ছে যে গত বেশ কিছু বছর ধরে একটা সময় দুর্নীতি করলে, চুরি করলে মানুষের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করতো সামাজিকভাবে। আমি সেই জায়গাটাতে আসতে চাচ্ছি যে, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে চুরি করা বা চুরি করে অর্থবিত্ত তৈরি করাটাকে এক ধরনের গর্বের সাথে আসলে মানুষ নিয়েছে। মানে বিষয়টা তাদের কাছ থেকে যে সামাজিকভাবে মানে গিল্টি ফিলিংস, এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে, এই যে একটা কালচার তৈরি হয়েছে আমাদের সামাজিক, এইটা আসলে পরিবর্তন না হলে কি আইন দিয়ে কি সম্ভব? আপনি নীতি নৈতিকতার কথা বলছেন তো, যে দেশে সরকারের প্রশ্রয়ে, প্রশাসনের প্রশ্রয়ে বেনজির তৈরি হয়, মতিউর তৈরি হয়, সেখানে আপনার এই নীতি নৈতিকতা বা চুরি করলে অপরাধবোধ বা দুর্নীতি করলে অপরাধবোধ, এটা কি করে আশা করা যায়? মানে কিন্তু চুরি করে কি আপনি গর্ববোধ করতে পারেন? দুর্নীতিবাজ তৈরি করে না, দুর্নীতির দানব তৈরি করা হয়েছে এক একটা। এখন কথা হচ্ছে যে এর পারিপার্শ্বিক যে অবস্থা, মানে কেউ কি প্রতিবাদ করেছে, কেউ কি এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে? মানে গবেষণা সংস্থাগুলো বছরে যে তারা যে সরকারের যেসব তথ্য উপাত্ত ভুল ধরতো, সেটাকেও সরকার মনে করতো যে এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। সব কিছুই যদি মনে করে যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, তখন তো আর নীতি কিছু থাকে না। এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে যে করণীয়, ওই 15 বছরের তো দুর্নীতি এবং ডাকাতির আমরা হিসাব পেলাম, হ্যাঁ, যেটি দেবপ্রিয় বলেছেন চোরতন্ত্র। এখন চোরতন্ত্রের উচ্ছেদ করা কীভাবে, নিয়ন্ত্রণে আনা কীভাবে, সেটাকে নতুন ধারা তৈরি করা কীভাবে, এবং সেক্ষেত্রে একটা বড় প্রয়োজন বোধহয় এই অর্থনৈতিক স্থিতিশীলতা। আপনি যদি ক্ষুধার্ত মানুষকে সামনে রেখে আপনি কিন্তু কোনো সংস্কার বা কোনো অভিযান সফল করতে পারবেন না। সুতরাং এই সরকারকে এই মুহূর্তে মানুষের মৌলিক যে চাহিদা, সেটা পূরণ করতে হবে। তারপর এর অর্থ না এটা না যে মৌলিক চাহিদা পূরণ না করলে দুর্নীতিকে প্রশ্রয় দিতে হবে। মৌলিক চাহিদা পূরণ করতে হবে, একই সঙ্গে যে দুর্নীতি সংগঠিত হয়েছে অতীতে তার প্রতিকার করতে হবে, বিচার করতে হবে, জবাবদিহির মধ্যে আনতে হবে। এই গয়রহ হত্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করার কোনো কারণ দেখি না। তাতে মূল যে অভিযোগ তাদের বিরুদ্ধে সেটি হারিয়ে যাবে আর আড়ালে পড়ে যাবে। যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রতিটি মানুষকে জবাবদিহির আওতায় আনা, এবং সেটি আইনের সঠিক যথাযথ প্রয়োগই সেটি পারে। এখন সেটি সরকার কতটা প্রস্তুত, কতটা অভিজ্ঞ, কতটা সামনে এগোতে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তার উপর নির্ভর করবে এই মানে আমরা বদলাতে পারবো কিনা। তো ভাই, আপনার কাছে জানতে চাই আসলে করণীয় কি? না, আমার মনে হয় যে করণীয় বলতে তো দুর্নীতির কথা বলছেন, মানে একটি হচ্ছে রাজনৈতিক এবং সামাজিকভাবে, দুই দিক থেকেই। না, দুর্নীতির ক্ষেত্রে আমি যেটা মনে করি যে দেখেন, একটা সংস্কৃতি পরিবর্তন করা, সমাজকে পরিবর্তন করা, এটা অনেক মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী ব্যাপার। যেটা আপনার করার দরকার স্বল্প মেয়াদে, আমরা যেটা বললাম যে আইনের শাসনটাকে প্রতিষ্ঠা করেন। আমরা যেটা আমাদের আগের অভিজ্ঞতা থেকে দেখেছি, মানে সেটা তো হলো যে বেশ কিছু ভালো আইন করলেই যে খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় সেটা না। সুতরাং একটা বড় বিষয় হলো যে এই পুরো প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকীকরণটা খুব জরুরি, এবং সেইটার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন দরকার হবে সেইটা একটা গুরুত্বপূর্ণ। আমরা একটা শব্দ খুবই
মানে বারবার ব্যবহার করি, এখন এটা নিজের কাছেই প্রশ্নবিদ্ধ হয় যে এই শব্দটা ব্যবহার করা। আমরা বলি যে রাজনৈতিক সদিচ্ছা। তো রাজনৈতিক সদিচ্ছাটা তো নিঃসন্দেহে থাকতে হবে, কিন্তু একটা বড় ব্যবস্থা কি যে এটা আপনার রাজনৈতিক সদিচ্ছাকে জোরদার করবে, সেটা হলো আমি দিন শেষে আমাদের শিক্ষা হলো যে ভোটটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হলো যে ওইটা মানে এটা হলো কারণ হলো যে আমাদের অর্থনীতির ভাষায় বলে আমরা নেসেসারি কন্ডিশন নন, বাকিগুলো সাফিসিয়েন্ট কন্ডিশন। নেসেসারি কন্ডিশন হলো একদিনের জন্য 5 বছরের যদি বলে যে ওইটাই কি গণতন্ত্র কিনা, না ওইটা গণতন্ত্র পূর্ণতা না, কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ যে অন্তত ওইটা হলে আমি অন্তত 5 বছর পর পর তো পরিবর্তন করছিলাম। বাংলাদেশে তো এইটা শুরু হয়েছিল যে আপনি স্যাটিসফাইড হন না, পরিবর্তন। তো এটা একটু সময়ও যদি লাগে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, তখন এটা একটা ইনসেন্টিভে পরিণত হয়। আমি অর্থনীতির ভাষা ব্যবহার করছি যে আপনাকে প্রণোদনা দিবে যে যেই বিষয়গুলো আপনারা পরিবর্তন চাচ্ছেন, যে সংস্কৃতির পরিবর্তন চাচ্ছেন, সেইটা করাটা জরুরি। মানে জনগণের ম্যান্ডেট পেতে হলে আসলে তাকে ভালো কাজই করতে হবে। ফলে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হলো দিন শেষে আসবে যে আমরা জনগণের পক্ষ থেকে আমরা যেন ভোটটা ঠিকঠাক মতো দিতে পারি। এইটা খুব গুরুত্বপূর্ণ হবে যে তাহলে আমি অন্তত 5 বছরে একদিন হলো আপনাকে আমি দেখে নিব, জবাবদিহিতার একটা জায়গা। হ্যাঁ 5 বছরে একদিন হলো আমি আমার রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি দেখে নিব। ওই দিন আমি আর সে সমান ক্ষমতার অধিকারী, তারও একটা ভোট আমারও একটা ভোট। তো এখন আমার যেটা এই কারণে শেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি, যেই সংস্কারের উদ্যোগগুলো আছে না এখন অন্তর্বর্তীকালীন সরকার, বা যেগুলো আলোচনা হচ্ছে, বা যেগুলো সামনের দিনে হয়তো রাজনৈতিক নেতৃবৃন্দ বা দলের মাধ্যমেই বাস্তবায়ন হবে, এইটাকে একটু সমন্বিতভাবে দেখেন। দুর্নীতি দমনের সংস্কার, নির্বাচনী সংস্কার, প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এগুলোকে আলাদা করে দেখবার সুযোগ নেই। জি, অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক ইসলাম খান, ধন্যবাদ সোহরাব হাসান, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ আপনারা ছিলেন আমাদের সাথে। জনতন্ত্র গণতন্ত্রে আগামীকাল একই সময়ে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।